কি গো, তোমরা ভাবছো নাকি যে এটা আমার বাড়ি? না, আমার বাড়ি তো নয়। তবে কি এটা আমার বন্ধুদের বাড়ি? না, আমার বন্ধুদের বাড়িও নয়। কি অদ্ভুত দৃশ্য! কাল রাতে ঘুমোলাম আর আজকে সকালে এসে দেখি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যের জন্মভূমিতে দাঁড়িয়ে। দেখো, ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটাই তার জন্মভূমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মহাপ্রভুর জন্ম হয়তো এত সুন্দর পরিবেশে ঘটেনি, তবে সেটাকেই এখন ভাস্কর্য আর প্রতিমার মোড়কে বেঁধে এত সুন্দর করে ফেলা হয়েছে। কি অসুবিধা যে এখানের সমস্ত ছবি বা ভিডিও আহ তোলা সম্ভব হয়নি, তবে যতটুকু পেরেছি তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এতে আমার ভুল ত্রুটি মার্জনীয়। এই যে এই পুকুরটা আমি অনেক ছোট থেকেই দেখে আসছি। এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে, আর যারা বিস্কিট দেয় তাদের কাছে এই মাছগুলো ছুটে ছুটে আসে। তবে আস্তে আস্তে এই মাছগুলোর যে কি পরিণতি হয় সেটা আমি বুঝে পাই না। কারণ এই মাছগুলোকে সারা বছর যত্ন করার মতো তো কেউ থাকে না, একদা কোনো এক সময় মাছগুলোকে মরতে হয়। আর এই পুকুরটার কি বাজে অবস্থা! অনেক আগে যখন আমি ছোটবেলায় আসতাম, তখন এই পুকুরটাতে পদ্ম ফুল ফুটে থাকতো, খুব সুন্দর করে সাজানো থাকতো, কিন্তু এখন সেই অবস্থা আর নেই। তবে অনেক আগের থেকে এখন মায়াপুরের অনেক পরিবর্তনই ঘটেছে। তোমরা কি মনে করো? ওই দেখো, ওই দেখো মাছগুলো কাছাকাছি চলে আসছে বিস্কিট খেতে। তো ভিডিওটিকে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মায়াপুর হলো মায়ার নগর, মায়ারপুর। যেখানে কেউ একবার যায় সেখানে তাকে বারবার যেতে হয়, এমন মায়ায় বেঁধে রাখে। তারপর আমরা আবার রওনা দিয়েছি ওখান থেকে, কারণ ভিতরে অনেক কিছু দেখার আছে। মায়াপুরে কেউ একদিনে দেখে শেষ করতে পারবে না, তবুও আমাদের বেশ কয়েকজনের এই ট্যুর নিশ্চয়ই সফল হবে, একদিনেই যতটা দেখে সম্ভব করা যায়। আমরা ৮ জন আজকে বেরিয়ে পড়েছি মায়াপুরে। আর তার সঙ্গে আরেকজন রয়েছে, হ্যাঁ, তোমরা শান্তিনগর মিনি ব্লগের সমস্ত সদস্যরা রয়েছো আমাদের সাথেই। এই দেখো, চলো। ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু তাও আমি ভিডিও করেছি কেবলমাত্র তোমাদের সঙ্গে উপস্থাপনা করার জন্য। দেখতে থাকো। সামনেই একটা এত সুন্দর কৃষ্ণ মূর্তি, যেটা দেখে মন মোহে পূর্ণ হয়ে যাবে। আসলে ঈশ্বরের রূপ এতই কোমল, এতই শান্ত, আর এতই মোহময় যে তুমি যে মূর্তির দিকেই তাকাও না কেন তোমার চোখ ঠিক আটকে যাবে। আর মায়াপুরের প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা দৃশ্যপট তোমার চোখে এমন ভাবে কেড়ে নেবে যে তোমার মনে হবে সত্যিই যেন মায়ায় আটকে গেলে। এই যে এত সুন্দর দৃশ্যগুলো, শ্রী চৈতন্য লীলা বলে এই রুমটাতে লেখা রয়েছে। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, মানে এই মূর্তিগুলো এক একটা কাহিনী বলে দিয়ে যায়। সেই সময়ের ভক্তি জীবনের কত কষ্ট ছিল, কত পীড়া তাকে সহ্য করতে হয়েছে। আসলে ঈশ্বরও সাধারণ মানুষের মতন আমাদের জীবনের পীড়াগুলোকে সহ্য করে ঈশ্বরে পরিণত হয়েছে, সেটাই এর রীতিকথা। এখন মানুষ নিজের দুঃখকে মহৎ করে দেখে, কিন্তু এটা কখনো ভাবে না যে ভগবান বা ঈশ্বর যদি মানুষের মতন এত কষ্ট সহ্য করে ঈশ্বরের স্থানে পৌঁছতে পারে, তাহলে সামান্য মানুষ হয়ে কেন এই যন্ত্রণা সহ্য করা যাবে না? ঈশ্বরের রূপ দেখে তো সমস্ত যন্ত্রণা যেন মেল্ট হয়ে যায় এক মুহূর্তে। দেখতে থাকো, প্রত্যেকটা দৃশ্য যেন কোনো না কোনো কাহিনীর বৃহৎ বিবরণ দিয়ে যায়। এত সুন্দর! ছোট থেকে প্রায় তিন তিন বছর না হলেও ৭-৮ বছর বয়স থেকে আমি মায়াপুর আসছি। আমাদের গ্রাম থেকে প্রতি বছর মায়াপুরের বাস ছাড়া হয়। একটা পরিচিত আশ্রম ছিল, সেই আশ্রমে আমাদের নিয়ে যাওয়া হতো। প্রত্যেক বছর দোলের আগে সেখানে নাম সংকীর্তন হতো, রাতে অনেক ভক্তবৃন্দ থাকতো। তাদের মধ্যেই আমরা থাকতাম, গোটা মায়াপুর ঘুরে দেখতাম ২ দিন ধরে, আবার তার পরের দিন চলে আসতাম। সেই স্মৃতিগুলো যেন আজ চোখের সামনে ভেসে উঠছে তোমাদের সাথে বলতে বলতে। এই যে আমরা এবার চলে আসছি আমাদের গাড়ির দিকে, মানে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়েছি গাড়ি করে। হ্যাঁ, আমাদের যেখানে বাড়ি সেখান থেকে গাড়ি করে যাওয়াটা খুব সুবিধা।
দেখো এখানেও কত গরু পোষা হচ্ছে, তবে এমন না যে আমরা কখনো গরু দেখিনি, আমার বাড়িও গ্রামে, প্রচুর গরু রয়েছে এখানে। সরি সরি, অনেক দূর চলে আসলাম। তারপর ঘাট পার হয়ে আমরা পোড়ামাতলায় চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ওই ঘাট পর্যন্ত আমাদেরকে গাড়িতে করে দিয়ে আসা হয়েছে, তারপর আমরা ঘাট পার হয়ে চলে এসেছি পুজো দিতে। এই যে আর একজন সদস্য, আমাদের গোপু সোনা, গোপু সোনাও আমাদের সঙ্গে গিয়েছিল পুজো দিতে। এই যে আর একটা শিব মন্দির, এখানে তো এক ভক্ত আমাকে বলে যে তোমার গোপুটাকে আমার মাথায় একটু রাখবে। আমার মনে হলো কি অদ্ভুত না, যে আমাদের গ্রামাঞ্চলে কোনো মানুষ যদি গোপালকে নিয়ে দেখে তাহলে বিভিন্ন ধরনের টিটকিনি বা সমালোচনামূলক কথা বলে থাকে, আর ওইখানে অর্থাৎ মায়াপুরের মানুষগুলো কত ভালো সুহৃদ, আর ওরা কত ভক্তি রয়েছে ওদের মনে, সেটা দেখলেই বোঝা যায়। আর এই যে এটা আর একটা মন্দির, মন্দির নয় ঠিক, এটা কৃষ্ণের একটা আবাস। এখানে প্রত্যেকটা গৃহে মনে হয় যেন কৃষ্ণ বাস করে, কত ভক্তি এদের মধ্যে। আশ্চর্য লাগে এদের ভক্তি আর এদের প্রার্থনা দেখলে, কত যত্নে কত পরিচ্ছন্নতায় এরা ঈশ্বরকে বেঁধে রাখে সুন্দর করে। তারপর আমরা মায়াপুরের যে মন্দির, মানে ছোট থেকেই যে মন্দির দেখে আসছি, এটাকে আমরা প্রধানত বড় মন্দির বলে থাকি। তবে এখন যে ইসকনের মন্দিরটা তৈরি করা হচ্ছে, সংস্কারের কাজ চলছে, সেটাই বড় মন্দির নামে বিশ্ব মানুষের কাছে খ্যাত। তবে এটাকে আমরা স্বাভাবিক ভাষায় বড় মন্দির বলে থাকি। এর বাইরেটা যত না সুন্দর, ভিতরটা তার থেকে 10 গুণ বেশি সুন্দর। আর এটা সবাই জানে যে ভিতরের ভিডিও ফটো কোনো কিছুই অ্যালাউ নেই, সেই জন্য বাইরেটা দেখো কত সুন্দর। হ্যাঁ, আরেকটা, মায়াপুরের অপরূপ দৃশ্য তখন বোঝা যায় যখন 40 টাকার, 60 টাকার, 100 টাকার, 150 টাকার অথবা সর্বোচ্চ 200 বা 250 টাকার কুপন কেটে ওই খাবারগুলো খাওয়া যায়। কি স্বাদ তার, ওই স্বাদ হয়তো লাখ লাখ টাকা দিয়েও আনা যাবে না। কিছুটা বিশ্রাম করলাম। মায়াপুরের এমন কোনো জায়গা নেই যে জায়গাটাকে আমরা কুৎসিত বলে এড়িয়ে যাব। এত সুন্দর, এত সুন্দর যে তার কোনো বর্ণনাই হয় না। ঈশ্বরের আবাসস্থল যে এই মায়াপুর, সে বিষয়ে কোনো অবিশ্বাস নেই আমার মনে, কোনো সন্দেহই নেই। ওই যে দেখা যাচ্ছে ইসকন। আর একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। যখন আমরা সবাই ছোটবেলায় যেতাম, তখন ঘাট থেকে হেঁটে হেঁটে ইসকনের কাছে পৌঁছতে হতো। তো ঘাট পার হওয়ার সময়ই দেখা যেত ইসকনটা, আর মনে হতো যেন খুব কাছাকাছি, চূড়া দেখা যেত, কিন্তু অনেকটাই দূরত্ব বাচ্চাদের পক্ষে হেঁটে আসার জন্য। আর তখন আমাদের গার্জিয়ানরা বলতো এই তো চলে এসেছে, এই তো চলে এসেছে, আর সেই হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হতো। অনেকটা বিদ্যাসাগরের মতন কথা। এই যে দেখো, এটা আমার চ্যানেলের অন্যতম প্রধান ভাইরাল ভিডিও। এই মোটা মোটা শিংওয়ালা গরুগুলো যাচ্ছে আর তাদের পেছনে গাড়ি নিয়ে মানুষ যাচ্ছে। আমরা গিয়েছিলাম, মানে গিয়েছি দোলের কিছুটা সময় আগে, ওই জন্য ওখানে ক্যাম্প মতো তৈরি হয়েছে, হয়তো বৈষ্ণব বা আমেরিকানদের জন্য হতে পারে। বাট ওখানে জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না, থাকলে হয়তো জিজ্ঞাসা করতাম। কিন্তু সুন্দর লাগছে, সবুজ মাঠের মধ্যে ক্যাম্প করা হয়েছে, দারুণ লাগছে। এখন আমরা রওনা দিচ্ছি বড় মন্দিরের মাঠটাতে যাওয়ার জন্য, মানে ওটাকে পার্ক বলা চলে। এত সুন্দর, এত সুন্দর ফুলের বাগান, বসার জায়গা, পার্কই বটে, আবার ভক্তির একটা আবাসস্থলও। আমরা পৌঁছে গেছি। কত ফুল, তবে এবার ফুলের সংখ্যা একটু কম দেখলাম। এখানে হয়তো ফুলের পরিচর্যা সেভাবে এখন আর হয় না। এই যে ফুলগুলো, কত রঙের ফুল, মন যেন রঙে ভরে ওঠে সারাদিন ঘুরে ঘুরে। নবদ্বীপ, মায়াপুরের অধিকাংশটা দেখার পরে এই ফুলগুলো চোখে যেন ক্লান্তিটাকে মুছে দিচ্ছে। কি সুন্দর, সাদা, লাল, গোলাপি সব ফুলে যেন ভক্তিকে আরো আরো বাড়িয়ে তোলে। এই মাঠটাও বিশ্রাম করার জন্য যথোপযুক্ত, তবে ফ্যান দেওয়া থাকে সেখানে, মহিলা পুরুষ সবার জন্য বাথরুমের ব্যবস্থা থাকে, ওই স্থানটা আরো উপযুক্ত। আর এটা তো পুরো চোখ জুড়িয়ে দেওয়া সৌন্দর্য, চারিদিকে ফুল, চারিদিকে শুধু ফুল। এখানে গিয়ে গপুকেও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম,
সব থেকে বড় কথা, এখানে গিয়ে গোপালের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সে বলে কিনা গোপালের সঙ্গে আমার একটা ফটো তুলে দেবে দিদি। তো আমি কে আর যে তাকে প্রত্যাখ্যান করব। গোপাল যখন ওর বন্ধুকে নিয়ে এসেছে ওর সঙ্গে, তখন তো আমাকে তা করতেই হবে। যাই হোক, কি মিষ্টি সে, খুব মিষ্টি। ওর সঙ্গে কথা বলে আমার তো খুব ভালো লাগলো। মানে ঠিক এই ফুলগুলোর মতোই মিষ্টি আর ইনোসেন্ট একটা মেয়ে। এখানে অনেক মানুষেরা রয়েছে, তবে আগে আরো বেশি মানুষেরা থাকতো। আর এখন এখানে যে গার্ডগুলো দেওয়া হয় ওরা যেন একটুও সরল না, প্রচণ্ড খিটখিট করে আর খুব বাজে মেজাজি। এখানে বোধহয় সন্ধ্যাবেলা ঝর্ণা তৈরি হয়, মানে ফোয়ারা জল পড়ে। এই যে দেখো গোপাল, গোপাল এনজয় করছে চারিদিকে মাঠের সৌন্দর্যটাকে। সবকিছু যেন কৃষ্ণময় হয়ে গেছে, সবুজে সবুজ, চারিদিক রঙিন। আর কি পরিষ্কার লাগছে না চারিদিকটা। হয়তো ঈশ্বরের স্থান এরকমই হওয়া উচিত, তাই জন্য এরকম ভাবে সেজে উঠেছে। হ্যাঁ, সবকিছু নিজের হাতে পরিচ্ছন্ন করে রাখলেও যদি ঈশ্বরের দয়া না থাকে তাহলে তা পরিচ্ছন্ন হয় না। এই স্থানটা দেখেও আমার ঠিক তাই মনে হয়। সামনেই তো দোল, প্রবাবলি ৫ অথবা ৬ তারিখে দোল। তোমাদেরও সবার আসা উচিত, অন্তত একবার উপভোগ করে যাও। একবার যে আসবে তাকে বারবার আসতে হবে, এই কথাটা এখানে আসলে বুঝতে পারবে। আমরা সবাই প্রায় ক্লান্ত ঘুরে ঘুরে, যতটা না ঘোরা উচিত আমরা তার থেকেও অনেক বেশি ঘুরেছি, যার জন্য আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে। তাও ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা বারবার বলে চলেছি না, কারণ একটু বেশি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, মধ্যবিত্তদের জন্য অল্প খরচে, অল্প ক্লান্তিতে, অল্প জার্নিতে ঘুরে আসার মতন, এনজয় করার মতন একটা খুব ভালো জায়গা হলো নবদ্বীপ বা মায়াপুর। এই দুটো জায়গাতে ঘুরতে অবশ্যই ভালো লাগবে। নেক্সট ট্যুর হিসাবে আমরা নবদ্বীপকেই নিশ্চয়ই বেছে নেব, তবে সেটা আজকে আর সম্ভব নয়, কারণ প্রচণ্ড ক্লান্ত আমরা। এবার বাড়ির পথে রওনা দেব। না, এরও পরে বাড়ি গিয়েছিলাম, তাও মনে হচ্ছিল এই যে গোপালও ক্লান্ত হয়ে গেছে দেখে মনে হচ্ছে। গোপাল শুধু কোলে কোলে ঘুরছে তো ওই জন্য কম ক্লান্ত, আরো ঘোরার ইচ্ছা ওর। তবে সন্ধ্যা আরতি এখন বেশ ভালো হয়, তবে আগের থেকে অনেক বেশি ভালো হতো। অনেক লোকজন আসতো, এখন তো অনেককে অ্যালাউই করে না, যার জন্য লোক সংখ্যা অনেক কমে যায়। যাদের মনে সত্যিকারের ভক্তি আছে তাদেরকেও হয়তো ঢুকতে দেওয়া হচ্ছে না, কিছু পরিচিত মানুষ। আর ঠিক বাড়ি ফেরার সময় এখানে দেখছিলাম কিছু ভক্তরা মিলে নাচ করছে ওদের ওদের মতো করে, ওদের গানে, যেটা বিশ্ববিখ্যাত, এটা সবাই জানে। এত সুন্দর লাগে, হয়তো ক্লান্তিতে পা ফেটে যাচ্ছিল, মাথা আর দাঁড়াতে চাচ্ছিল না, কিন্তু তাও যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল এদেরকে। যারা ট্যুরিস্ট তারাও রয়েছে, আবার মায়াপুরবাসীরাও রয়েছে, যারা একসঙ্গে নিজেদের ভক্তি নিবেদন করছে। দেখে উল্টোপাল্টা মনে হচ্ছে কি এই নাচটা যদি বা আওয়াজটাকে মিউট করে দেওয়া হয়েছে, কিন্তু না, এটা একটা ভক্তির নাচ ছিল। তবে আজকে আসি, এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার ভীষণ ভীষণ অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থাকবে, আমার পাশে যেভাবে আছো সেভাবেই থাকবে। আর আমি খুব ছোট বললাম, আমি ঐশ্বর্য, আমার মাথায় তোমাদের সবার আশীর্বাদের হাত রাখবে, যেন অনেক অনেক দূর পৌঁছতে পারি। জয় গোপাল। তোমাদেরকে আমি অনেক কিছুই দেখাতে পারিনি, যেমন সন্ধ্যার মায়াপুর খুব সুন্দর, সেটা তো দেখাতেই পারিনি। নবদ্বীপ ঘাট পার হওয়া দেখাতে পারিনি, কুপন কেটে খাওয়া দেখাতে পারিনি। তবে ভবিষ্যতে আরো একবার যদি যাই তাহলে নিশ্চয়ই দেখাবো। আমার ভুল ত্রুটি মার্জনা করবে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।